ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আপনি জানেন যে বিএনপি আজকে ঐক্যমত কমিশনের সাথে বসেছেন। ব্রিফিংয়ে বলেছেন ঐক্যমত কমিশনের স্প্রেডশিটে বিভ্রান্ত বিএনপি। আমি আরেকটু আপনাকে ক্লিয়ার করি। সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে 131টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐক্যমত কমিশনের স্প্রেডশিটে 70 বিষয় উল্লেখ করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়। না, এটা তো পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, এটা আনফরচুনেট যে এত ক্রাইসিস চলতেছে দেশে, তারপরেও ইলেকশনের একটা ডেট ফিক্স করা যাচ্ছে না। মানে এটা একটা খুব অবাক কাণ্ড আর কি। হ্যাঁ, যে কবে ইলেকশন হবে এক্স্যাক্টলি একটা শার্প ডেট, এইটা আমরা ঠিক করতে পারতেছি না। মানে এটা মানে কেমন কথা আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমি সবচেয়ে বেশি দেশকে ভালোবাসি, আমি যা বলবো সেটাই ফাইনাল। হ্যাঁ, আমি আর অন্য কোনো দেশপ্রেমিক নাই। আমি দেশকে একমাত্র ভালোবাসি। আমি ঠিক করব এই দেশ মানে খোপা পড়বে নাকি দুই বেনি করবে, এটা আমার এখতিয়ার, আর কেউ এখানে আসতে দিব না। এই যে একটা অবস্থা চলতেছে, দেখেন, আমাকে লিডিং কোশ্চেন করেন না, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, এই কারণে মানে উনি 8th অ্যামেন্ডমেন্টের প্রধান বিচারপতি থাকা অবস্থায় 8th অ্যামেন্ডমেন্টের একটা অংশ বাতিল করছিলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। 91-এ যখন ওনাকে বলা হলো যে আপনি নেন, টেক ওভার করেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট, উনি বললেন যে আমি টেক ওভার করতে পারি, কিন্তু আমাকে টেনিউর শেষ হয়ে গেলে আমাকে আবার চিফ জাস্টিস পদে যেতে হবে, উনি বললেন। তারপরে ওনার জন্য একটা মানে সংবিধান সংশোধন হলো এবং উনি টেক ওভার করলেন। এবং এই 3 মাস আমার মনে হয় বাংলাদেশের 53 বছর ইতিহাসে এই 3 মাস সবচেয়ে ভালো সময় গেছে। এবং উনি পতিত স্বৈরাচারকে ইলেকশন করতে দিলেন এবং সেই স্বৈরাচার 35টা সিট পাইল। আচ্ছা, ইলেকশন হওয়ার পর দেখেন যে জায়গাটা আমি বলতে চাচ্ছি, ইলেকশন শেষ হওয়ার পরে যখন সরকার গঠন করা নিয়ে সমস্যা, মানে নানা রকম ঝামেলা হচ্ছিল সরকার গঠন করা নিয়ে, একটা পর্যায়ে উনি বললেন যে দেখেন, তাড়াতাড়ি আমাকে বিদায় করেন, তা না হলে কিন্তু ঝামেলা হবে। মানে উনি চলে যাওয়ার জন্য ব্যস্ত। তারপরে সরকার গঠন করা হলো ইত্যাদি, তারপরে উনি চলে গেলেন। এবং দেখেন, উনি যখন শেখ হাসিনা যখন তাকে আবার প্রেসিডেন্ট করলেন 96-এ, উনি মানে দুইটা বিল, না তারও বেশি হইতে পারে, ফেরত পাঠালেন। হ্যাঁ, প্রেসিডেন্টের সই লাগে, উনি বললেন যে না আমি সই করবো, ফেরত পাঠিয়ে দিলেন। এবং 2001-এর ইলেকশনে যখন হাঁটতেছিল আওয়ামী লীগ, তখন তার উপর প্রেশার ছিল ইলেকশনকে পোস্টপোন করে দেওয়ার, উনি করেন নাই। দিস ইজ কল ইন্টিগ্রিটি, হুইচ ইজ সামথিং হায়ার দ্যান অনেস্টি। অনেস্টির চাইতে অতিরিক্ত ইন্টিগ্রিটি, সংহতি। এই লোকটাকে যদি আমরা ফলো করি, এই যে উনি বললেন যে আপনারা তাড়াতাড়ি গভর্নমেন্ট ফর্ম করে আমাকে বিদায় করেন, আমি আর থাকতে চাই না। হ্যাঁ, উনি চলে যাওয়ার জন্য ব্যস্ত, আর আমরা টিকে থাকার জন্য অথবা ক্ষমতা দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। এখন আমি মনে করি যে শাহাবুদ্দিন সাহেব আমাদের একজন আইডিয়াল হইতে পারে। হ্যাঁ, তাকে আমাদের ফলো করা উচিত যে উনি আসলে মানে কিভাবে করছেন রাজনীতিটা। এখন দেখেন, যেটা আপনি বলতেছিলেন সংস্কার, না আপনি যে মূল কথার করতে, আমি বলতেছি কিসের সংস্কার, মানে কেন সংস্কার। আমার কথা হচ্ছে, সংস্কার যদি করতে হয়, আপনি এরশাদের মতো উপজেলা সিস্টেমের মতো একটা সংস্কার করেন, যেটা ট্যাঞ্জিবল, যেটা মানুষের উপকার করবে, যেটা সমাজের উপকার করবে, রাষ্ট্রের উপকার করবে, মানুষের উপকার করবে, সেটা করেন। আপনি সংস্কার করেন স্কুলে। আমাদের মানে আমাদের সুনাগরিক গড়ে উঠে কীভাবে? স্কুল থেকেই তো প্রথমে উঠে। হ্যাঁ, স্কুলে কি পড়ানো হচ্ছে, মাদ্রাসাগুলিতে কি পড়ানো হচ্ছে। তারপরে দেখেন, এই যে নদীমাতৃক দেশ, আমাদের ছেলেদেরকে স্কুলে সাঁতার শেখানো হয় না, শিশুরা বা কিশোররা নদীতে ডুবে মরে। লজ্জার ব্যাপার, নদীমাতৃক দেশে আমরা ছাত্রছাত্রীদের সাঁতার শেখাই না। আমরা কিভাবে লেখাপড়া করতে হবে, কিভাবে বিজ্ঞান শিখতে হবে, কিভাবে আধুনিক মনন গড়ে তুলতে হবে, এগুলি নাই। কোথায় কি লেখাপড়া হচ্ছে কি আমরা খবর রাখি না। আপনি এগুলি সংস্কার করেন। আপনি যে এইসব সংস্কার করতেছেন, এই যে এইসব, এগুলি তো 1 পয়সা মূল্য নাই।
এগুলির এক পয়সা মূল্য নেই। ক্ষমতা বদল হলেই এগুলির কোনো মূল্য থাকবে না, যত সংস্কারই করেন না। আমি তো আপনাদের এখানে একটা উদাহরণ দিছিলাম যে আপনি সংস্কার করলেন সব, তারপরে নেক্সট পার্লামেন্টে দেখা গেল আপনি তো দুষ্পরিবর্তনীয় সংবিধান করতে পারবেন না, আপনাকে সুপরিবর্তনীয় করতে হবে। তাইলে নেক্সট পার্লামেন্টে দেখা গেল যে যত সংখ্যক এমপি থাকলে সংবিধান সংশোধন করা যায়, আমার দলের তত সংখ্যক এমপি আছে। তো আমি তো আমার 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 সাথে যেগুলি কোয়েনসাইড করবেন আমি এগুলি বাতিল করে দেবো, সংশোধন করে দেবো, আমি এগুলি বাতিল করে, এবং আমারটা আমি ঢুকাবো, কারণ আমার তত সংখ্যক সদস্য আছে আমার, তাই না? তো এগুলি আপনি করতেছেন। যে আরেকটা আমি উদাহরণ দিছিলাম যে ধরেন আগামীতে একটা মানে গভর্নমেন্ট ফর্ম হলো, 1 বছর 1.5 বছর পরে গভর্নমেন্ট তো ফেল করবেই, এই দেশে তো সাকসেসফুল মানে হওয়ার কোনো সুযোগ নাই। 1-1.5 বছর পরে কোনো আর্মি জেনারেল বলল যে এই করাপশন, এইটা সেইটা, অমুক তমুক, এভাবে চলতে দেওয়া যায় না। এখন ইট ইজ এন হিস্টোরিক্যাল মানে রেসপন্সিবিলিটি অন আওয়ার শোল্ডার টু টেক ওভার, আমরা এইভাবে চলতে দিতে পারি না। উনি টেক ওভার করলেন, কী হবে? সংবিধান সাসপেন্ডেড ফর ইনডেফিনিট পিরিয়ড। কী করবেন আপনি? আপনি তখন কি এই যে আলী রিয়াজ সাহেবরা যে এই যে শ্রম দিচ্ছে, এই যে ঘন্টার পর ঘন্টা ডিসকাশন করতেছে, এগুলোর কোনো মূল্য থাকবে? এইসব সংস্কার কেন আপনি করেন? আপনি একটা ফেয়ার ইলেকশনের জন্য যতটুকু সংস্কার করা দরকার আপনি ততটুকু করেন। হ্যাঁ, ইলেকশনটাকে আপনি ফেয়ার করেন যাতে রিয়েল পাবলিক রিপ্রেজেন্টেটিভরা রুল করতে পারে। তারপরে ওরা দেখবে কি করতে হবে না হবে। আপনি এখন বললে তো আপনি বললেই ওরা করবে তা তো না, ওরা ক্ষমতায় গিয়ে যা মনে করবে সেটাই তারা করবে। সুতরাং আপনাকে তো এই শ্রম দেওয়ার কোনো মানে নাই। আমরা একটু জহিরুল আলমের কাছ থেকে শুনি। জহিরুল আলম, যেমনটা মাহবুব কামাল বলছিলেন যে এই সংস্কারের 1 পয়সা মূল্য থাকবে না আগামীতে যারা ভোটের মাধ্যমে সরকার গঠন করবে, এবং বিএনপির নেতা রিজভী আজকে আরও একটি কথা বলেছেন যে সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে না। মাহবুব ভাই যেগুলো বললেন সেগুলো আমি বিবেচনার মধ্যে নিতে হবে, কিন্তু আসলে প্রেক্ষাপটটা আমাদের ভিন্ন। এই 5ই আগস্টের পরে ডেফিনেটলি আমরা নানাভাবে অ্যাম্বিশাস হয়েছি এবং হওয়ার মতো সেরকম একটা পরিবেশ তৈরি হবে বলে আমরা এখনও আশাবাদী হয়ে আছি। যে কারণে এই সংস্কারের বিরাট একটা চাপ, বিরাট একটা আলোচনা, বিরাট একটা কমিশন, বিরাট একটা কী বলবো প্রত্যাশা, এবং এটাকে আবার রাজনীতিকীকরণও করা হচ্ছে। কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না যে কেউ সংস্কার যারা চাইছে তারা যেরকম ইরেশনাল নয়, ইলজিক্যাল নয়, আবার সংস্কার মানে হাতের তুড়িতে আপনি উড়াই দিবেন ক্ষমতা এসে, এরকম বাস্তবতাও কিন্তু এখন নাই। মানুষ একটা বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে আসছে, একটা খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এখন আপনার প্রত্যেকেরই একটা রেশনাল যৌক্তিক আচরণ করতে হবে। আপনি দেখেন যে বিএনপির মধ্যেও তারা যখন কথা বলে, তারা প্রথমে কিন্তু সংস্কারকে তারা এমব্রেস করেছে, হ্যাঁ সংস্কার হবে, প্রয়োজনীয় সময় দিব। এখন যখন তারা আবার দেখছে যে না এটা 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 একটা মানে কী বলে রাজনৈতিক কৌশলের অংশ হয়ে যাচ্ছে কিনা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া হতে পারে কিনা, এ ধরনের বেশ কিছু সন্দেহ তাদের মনে দাঁড়া বাঁধছে। এবং যেটা মাহবুব ভাই প্রথমে বললেন যে নির্বাচনের কোনো সুস্পষ্ট তারিখ নাই, রোড ম্যাপ নাই, যেই কারণে বিএনপি দেখা করতে গেছে। এই ধরনের অস্থিরতাটা হওয়াটা স্বাভাবিক, কারণ এই দলটা তো ক্ষমতামুখী দল, দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে। বাকি যারা আছে তারা হচ্ছে একটা আদর্শিক চিন্তা থেকে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা স্বপ্ন কল্পনা, একটা উচ্চাভিলাষের মধ্যে আছে, একটা অ্যাডভেঞ্চারের মধ্যে আছে যে তারা দেশের সব কিছু পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রাখতে হবে দিস ইজ এ কান্ট্রি অফ 170-80 মিলিয়ন পিপল। এখানে আপনার একটা পরিবর্তনকে সাস্টেইনেবল করা, এটা দীর্ঘমেয়াদী সুফল আনা, এটা অত্যন্ত কঠিন কাজ। আপনি একটা বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন, আপনি একটা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন, একটা পলিটেকনিক্যাল আন্দোলন ট্যাকেল করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। এখন আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে এই পর্যন্ত 200-300 আনরেস্ট সরকারকে মোকাবেলা করতে হয়েছে। তার মানে এগুলো হচ্ছে কি একেবারে লাগাম ছাড়া আনরেস্ট। মানুষ কিছুটা হয়তোবা মানে এখন সরকারকে সময় দিচ্ছে, কিন্তু যারা স্টেক হোল্ডার্স আছেন লাইক ধরেন বিএনপি, তারা কিছুটা সময় দিয়েছে। এখন কিন্তু তারা যদি একটা ওয়ান্স দে গেট ইমপেশেন্ট যে না আমরা কিন্তু আর সময় দিতে পারবো না, তখন তারা রাস্তার এজিটেশন বলেন বা ক্যাওয়াস বলেন, ইভেন তারা যদি নিজেরা ক্যাওয়াস নাও করে, দে ক্যান অর্গানাইজ, দে ক্যান অর্কেস্ট্রেট, দে ক্যান ব্যাক, দে ক্যান ডু, পর্দার আড়ালে থেকে তারা সব কিছুই করতে পারবে, করার মতো সে সুযোগ আছে। এগুলো সব রাজনৈতিক দলেরই কিছু না কিছু কৌশল থাকে। তা আমি মনে করি যে এটা সব একটা ব্যালেন্স করতে হবে। বিএনপি যেরকম একদম হ্যাঁ, তারা সংস্কারের যেই আলোচনাটা আসছে, সংস্কার বেসিক সংস্কারের ব্যাপারে আমার মনে হয় যে কোনো দ্বিমত থাকা উচিত নয়। বেসিক সংস্কার কি? ধরেন আপনি এই যে ক্ষমতার কনসেন্ট্রেশন,
আরবিট্রারি একটা পাওয়ার এক্সারসাইজ অফ প্রাইম মিনিস্টার বলেন বা আমাদের যারা রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদে থাকেন, দলীয় নেতৃত্বের মধ্যে থাকেন, সেখানে গণতন্ত্রের চর্চা নাই, রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র চর্চা নাই, সংসদে আইন পাশের ক্ষেত্রে মানে সংখ্যাগরিষ্ঠ দলের ক্ষেত্রে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এই বিষয়গুলোতে আমার মনে হয় যে একটা বেসিক সংস্কার আসতেই পারে, কিন্তু সেটা আমার মনে হয় ওই কনসেনসাসের ভিত্তিতে আসতে হবে। এবং সেইটা যদি না হয় আমার মনে হয় যে না আমরা যেই স্বপ্নগুলো দেখছি সেগুলো কিন্তু সম্ভব হবে না। আপনি দেখেন যে এনসিপির কথা যে বলছে নতুন রাজনৈতিক দল জামাত বা এনসিপি, জামাত কিন্তু গতকালকের একটা স্টেটমেন্ট আমরা শুনে এসেছি যে বেগম খালেদা জিয়ার সঙ্গে ওনাদের দেখা হয়েছে, ওনারা আজকে বলছেন যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ। কিন্তু এটা নিয়ে কিন্তু রাজনীতিতে অনেক আলোচনা যে নিশ্চয়ই বিএনপির মানে কি বলবো যে রাজনৈতিক চিন্তার সঙ্গে জামাত মনে হয় একটা অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জামাত বলছে রোজার আগেই করতে হবে, সরকার যেখানে বলছে জুন পর্যন্ত টাইম ফ্রেমটা দিয়েছে। কিন্তু আজকে কিন্তু জামাতও 3টা শর্ত দিয়েছে, সংস্কার, বিচার একটা বড় শর্ত, তারপরে নির্বাচন প্রক্রিয়ায় আপনার সংস্কার মানে নির্বাচন প্রক্রিয়াকে লুপহোল মানে ফ্ললেস করা, যেখানে নির্বাচন হওয়ার পরে আপনি বলতে পারবেন না যে হ্যাঁ আমাদের পক্ষে গেলে আমি যে সুন্দর নির্বাচন হয়েছে, বিপক্ষে গেলে বলবেন যে নির্বাচন কিছুই হয়নি। সেই পরিস্থিতি কিন্তু এখনও বিরাজ করছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের কথা, জি শ্রদ্ধাবোধের কথা। এখন আবার এনসিপির কথা দেখেন, এনসিপি কিন্তু একটা নির্বাচনের পথে আগাচ্ছে না, কিন্তু আগাচ্ছে না, এটাও একটা রাজনৈতিক আমি একটু ইন্টারাপ্ট করি। কালকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন মৌলিক সংস্কার না হওয়া নির্বাচনে তারা যাবেন না, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। উনি আরো বলেছেন যে প্রশাসনে বিএনপির লোকজনরা আছেন, সেই জায়গায় ওনারা ভরসা পাচ্ছেন না। আজকে জামায়াত কিন্তু কিছুটা একই টোনে কথা বললেন যে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। এবং আরেকটা কথা বলছেন 3 দাবি পূরণ হলেই রোজার আগে নির্বাচন হতে পারে, কাইন্ড অফ একই টোনে। এবং এটাও বলেছেন যে প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটা অগ্রহণযোগ্য নয়, যদি এগুলো এই সময়ের মধ্যে না হয় তাহলে সেটা জুন হতে পারে, ওয়াই নট বিয়ন্ড জুন। কিন্তু ধরেন আপনি আজকে এনসিপি বলছে যে আমাদের এই দলের দাবি হচ্ছে সংবিধান পুনর্লিখন করতে হবে, তারা গণপরিষদ নির্বাচন করতে হবে, তারা জুলাই ডিক্লারেশনকে মানে ন্যাশনাল চার্টার করবে। তো এইসব ব্যাপারে ঐকমত্য হওয়ার পরে না নির্বাচনের প্রশ্ন আসছে। তার মানে যদি কেউ গিট্টু লাগাতে চায়, কেউ যদি এটাকে টুইস্ট করতে চায় যে না আমি এটা মানি না, তাহলে আপনি এটা কীভাবে সামাল দিবেন? অন্তর্বর্তী সরকারের আবার দেখা যায় যে এনসিপির প্রতি কিছুটা, তারা হয়তো স্বীকার করছে না, কিন্তু কিছুটা জনপরিসরে যে আলোচনা সেখানে তো কিছুটা সহানুভূতি, কিছুটা আশীর্বাদ, কিছু কি নেই? এবং প্রফেসর ইউনূসের ব্যাপারে হয়তো সবাই, উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু একই সঙ্গে উনি ছাত্রদের প্রতি তার যে অনুরাগ, ছাত্রদের দল গঠনের ব্যাপারে যে তার যে অনুরাগ, সেটা তো মোটামুটি প্রকাশিত। তো ছাত্রদের এই দাবি দাওয়াগুলো এবং তাদের পুনর্বাসন এবং ক্ষমতা কাঠামোতে তাদের অংশগ্রহণ নিশ্চিত না হলে আপনি কি মনে করেন যে আগামী একটা নির্বাচন হবে এবং অতঃপর সকলে সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবে? বিষয়টা কিন্তু এরকম মনে হচ্ছে না। ধরেন এখন এনসিপি যদি বলে যে না নির্বাচন করার আগে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, বিএনপি মুক্ত করতে হবে, যদি এখন বিএনপি যদি নির্বাচনের আগে যদি বলে যে না আমরা ইউনূস সরকারের এই মনোভাব, ইউনূস সরকারের যে মনোভাব, এনসিপির প্রতি যদি তাদের সহানুভূতি, এই প্রসঙ্গগুলো তারা টেনে এনে যদি বলে যে নির্বাচনকালে আমাদের একটা মানে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে, অন্তর্বর্তী সরকার নয়, আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে, যদি তারা বলে, তখন আপনি এগুলোকে কিভাবে নেগোশিয়েট করবেন, কিভাবে এগুলোকে সমাধান করবেন? আমি মনে করি যে রাজনীতিতে আমরা যে বিরতির সময় হয়ে গেছে, আমি একটু বলি জহির ভাই, আপনি যে কনসেনসাসের কথা বললেন না, যে চার্টার ফাটার এইসব, দেখেন 3 জোটের রূপরেখাও কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল, ওটাও কিন্তু একটা চার্টার। কেউ মানছে ওটা পরবর্তীকালে? না। আমাদের দেশে এগুলি তো আমরা জানি, আমরা 53 বছর এই দেশে বাস করতে। না, আপনি স্পিরিট ক্লিয়ার যে এগুলো আপনার কাগজে কলমে অনেক কিছু থাকতে না, এগুলি বোগাস, এগুলি একেবারে অ্যাবসলিউটলি বোগাস। হ্যাঁ, 3 জোটের রূপরেখা, যেই ইলেকশন হয়ে গেল শুধু একটা মানা হয়েছে, সেটা সংসদীয় পদ্ধতিতে ফেরত আসা, বাকি সবগুলোই ভায়োলেটেড হয়েছে। সুতরাং আপনি কনসেনসাস দিয়ে কি করবেন? আজকে কনসেনসাস হইলো, তারপর তার কয়দিন পরে এটা থাকবে না। ফলে আমি এগুলির কোনো 1 পয়সা মূল্য দিতে রাজি না। হ্যাঁ, নির্বাচনটা কীভাবে ফেয়ার হবে সেইটা আপনি করেন। এবং আপনি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা, এটা কিন্তু আমার কথা আছে, আমার কিন্তু টাইম তো নাই, তো ফলে 30 সেকেন্ডে শেষ করেন না। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ইয়েটা, সেটা কিন্তু অলরেডি রিভাইভ হয়েছে। শুধু একটা প্রবলেম আছে, 13th অ্যামেন্ডমেন্ট, যে 13th অ্যামেন্ডমেন্টের মধ্যে এটা হয়েছিল, ওইটা যদি রিস্টোর করে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার আইনগত কোনো বাধা থাকবে না। ঠিক আছে? তো আমি যেটা বলতেছি যে যদি এরকম দাবি উঠে, তাহলে 30 সেপ্টেম্বর পর্যন্ত সংস্কার হলো, 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা হস্তান্তর করে দিল,
তারপরে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার 3 মাস সময় পাবে। এখানে একটা ঝামেলা হবে যে ইমিডিয়েট পাস্ট বিচারপতিরা তারা তো বিতর্কিত, দরকার নাই। আরেকটা অপশন আছে যে প্রেসিডেন্ট, সেও আওয়ামী লীগের নমিনেট, দরকার নাই। আরেকটা অপশন আছে সর্বজন গৃহীত, সর্বজন গ্রাহ্য। তো ওই অপশনটা আমরা নিব, তত্ত্বাবধায়ক সরকার ওই অপশনটা নিয়ে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, বাই দ্য এন্ড অফ ডিসেম্বর হবে, 3 মাস সময় পাবেন। আর 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সরকার সংস্কার যেগুলি আছে সেগুলি করবে। তাইলে হয় কি, মানে সবার কাছে একটা মানে ইলেকশনটা ফেয়ার হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, কিন্তু এই সরকারেরা বলে ইলেকশন ফেয়ার হবে, আই ডোন্ট বিলিভ। বিএনপির অসহিষ্ণু হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে একটা আওয়াজ তোলা হচ্ছে যে না, প্রফেসর ইউনূসকে অনেকে চাচ্ছেন, উনি আরো জনপ্রিয় হয়ে উঠছেন, ওনাকে আরো দীর্ঘমেয়াদী থাকতে হবে, এরকম জনপরিসরে আমরা একটা বিরতি নিই। প্রফেসর তোলার বিষয়ে একটা সন্দেহ আমার মনে হচ্ছে। আমরা বিরতির পরে ফিরে এসে এটা নিয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, 15 বছর পরে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক হলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন। সেখান থেকে আমরা জানতে পারি যে পাকিস্তানকে 71-এর জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে পাওনা $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে, এবং যারা আটকা পড়ে আছে বাংলাদেশে তাদের ফেরত নেওয়ার। আমার প্রশ্ন আপনাকে আমি একটু বলি, আপনি এই ব্যাপারে বলবেন। 71-এর জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হলো, কিন্তু যারা পাকিস্তানিদের কোলাবোরেটর ছিল তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি কি হবে? বলছি, প্রথম কথা আমি পাকিস্তানের যে ফরেন সেক্রেটারি তার সম্পর্কে একটু বলি। বলে শি ইজ এ নাইস লেডি, অ্যাকমপ্লিশড লেডি, এবং কি বলে যে একজন মডার্ন, দেখেন তার ড্রেস ফ্রেস, কথা বলা, চুল টুল, মানে আই লাভ হার আর কি। এখন পাকিস্তানে হয়েছে কি, পাকিস্তানের এন্টায়ার পাকিস্তানটা হচ্ছে আপনার একটা ব্যাকওয়ার্ড সোসাইটি, কিন্তু ওখানে আপনার অক্সফোর্ড এডুকেটেড, ক্যামব্রিজ এডুকেটেড কিছু কিছু পকেট আছে। হ্যাঁ, সেগুলি কিন্তু অনেক আধুনিক এবং আমাদের চেয়ে তো আধুনিক, যেমন আসমা জাহাঙ্গীর টাইপের যারা আছে আর কি। কিন্তু এটা খুবই লিমিটেড, একেবারে মানে পকেট ভিত্তিক আর কি। কিন্তু এন্টায়ার যদি আমাদের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে গেলেন, একেবারে বারবারিয়ান। তারপরে ধরেন যে তো শি ইজ ওয়ান অফ দেম, পসিবলি শি ইজ অক্সফোর্ড এডুকেটেড। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। এখন কথাটা হচ্ছে যে এই যে 3টা দাবি, হ্যাঁ, এই 3টা দাবি কীভাবে চাইছে আমি ঠিক জানি না। বেনিফিট অফ ডাউট দিয়ে বললাম যে হ্যাঁ, আন্তরিকভাবেই চাওয়া হয়েছে ইত্যাদি। তাহলে যদি চাওয়া হয় তাহলে থিওরিটিক্যালি ইট ইজ এ ফ্যান্টাস্টিক, মানে কি বলে যে ডিমান্ড। হ্যাঁ, এবং এই কারণে মানে ইউনূস সাহেবের সরকার অবশ্যই প্রশংসা পাইতে পারে, প্রশংসার যোগ্য এটা। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি কতটুকু অ্যাচিভ করা যাবে, দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে দাবিটা তোলা হয়েছে, এবং পুরনো হলেই কিন্তু কোনো কিছু বাতিল হয় না। যেমন আমরা কি করি, আমরা কি পুরনো গান বাতিল করি, পুরনো সিনেমা বাতিল করি না, পুরনো বন্ধু বাতিল করি না। সুতরাং এই দাবিটা অনেক পুরনো, তো পুরনো দাবি কখনো বাতিল হয় না। কিছু কিছু দাবি আছে বাতিল হয়, এইটাও বাতিলযোগ্য দাবি না। হ্যাঁ, তো আমি মনে করবো যে মানে এইটা শুধু থিওরিটিক্যালি রাখলে চলবে না, প্র্যাকটিক্যালি এটা অ্যাচিভ করতে হবে। অন্তত টাকাটা 4 কত বিলিয়ন বলে টাকাটা দিতে হয়তো পাকিস্তানের এই মুহূর্তে খুব অসুবিধা হবে, কারণ পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। কিন্তু যেটাতে কোনো টাকা পয়সার ব্যাপার নাই, যেটাতে কোনো কি বলে মেটেরিয়াল কোনো কিছুর ব্যাপার নাই, শুধু মুখের কথা যে দিয়েই যেটা সারা যায়, সেইটা যদি পাকিস্তান মানে ক্ষমাটা প্রার্থনা করে যে হ্যাঁ, আমরা 71-এ জেনোসাইড করছি, এই জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, এই দাবিটা মানলে, বাকি 2টা না মানার দরকার নাই। মানে মানলে ভালো, মানে আর যদি না হয় আমরা এমন কোনো আপত্তি করব না। কিন্তু যদি তারা প্রকাশ্যে ক্ষমা চায়, দুঃখ প্রকাশ করে যে আমরা যে জেনোসাইড করে ভুল করেছি, তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করব। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে, এবং এটা জাতি হিসাবে আমরা মানে আরও গর্ববোধ করতে পারবো আর কি। তো এই দাবিটা তোলার জন্য আমি বাংলাদেশ সরকারের যারা দাবিটা তুলেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই, এবং আমি মনে করি যে পাকিস্তানের যে ফরেন সেক্রেটারি, মানে শি ইজ অ্যান অ্যাকমপ্লিশড লেডি, আমার মনে হয় এই মেসেজটা উনি কনভে করবেন পাকিস্তানে গিয়ে, পাকিস্তানের যারা রুলিং তাদের কাছে কনভে করবেন, এবং উনি কনভিন্স করানোর চেষ্টা করবেন যে হ্যাঁ, এটা আমাদের করা উচিত। তাইলে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের সাথে বায়োল্যাটারাল রিলেশনটা আরও মজবুত হবে। হ্যাঁ,
পাকিস্তানের সাথে বায়োলেটারাল রিলেশন হলে আমরা কতটুকু লাভবান হব এটা আমি মনে করি যে খুব একটা বেশি লাভবান হবো কারণ তাদের দেয়ার মতো তেমন কিছু নাই, ভার্চুয়ালি নাই এখন। জহিরুল আলমের কাছে শুনি, ফলে এইটা মানে অ্যাচিভ করতে হবে আর কি। জহিরুল যেমনটা মাহবুব কামাল বলছিলেন যে 3টা ডিমান্ড করেছে, থিওরিটিক্যালি ইটস ফ্যান্টাস্টিক, বাট প্র্যাকটিক্যালি কতটুকু অ্যাচিভ করতে পারবে? এবং আরেকটা প্রশ্ন আমি মাহবুব কামালকে করেছি, সেটা আপনাকেও করতে যাই। পাকিস্তানকে 71-এর জন্য ক্ষমা চাইতে বিভিন্ন সময় বিভিন্ন সরকারই বলেছেন, কিন্তু যারা এই দেশের সন্তান হিসেবে পাকিস্তানিদের কোলাবোরেটর ছিলেন তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি কী হবে? দেখেন, আমরা এই যে সর্বসাম্প্রতিক যে আমাদের অভিজ্ঞতা, অগাস্ট কিলিং, যে কার্নেজ, যে গণহত্যা হয়েছে, ইনডিসক্রিমিনেটলি মানুষ মারা হয়েছে, তার জন্য মানুষের জনদাবি কী? এটা শুধু রাজনৈতিক দলগুলোর দাবি না, জনদাবি হচ্ছে যে যারা মানে ক্রাইমস দে কমিটেড, দি পারপিট্রেটার্স লেড বাই ফর্মার শেখ হাসিনা এবং তার যারা অনুগত যারা ছিল তাদের পানিশমেন্ট, তাদের বিচার এবং পানিশমেন্ট, এটা একটা দাবি। একই সঙ্গে আবার যখন ধরেন আওয়ামী লীগের রাজনীতিতে তাদের পুনর্বাসনের কথা আসছে, তখন তারা বলছে যে না, লজিক্যাল আর্গুমেন্ট হচ্ছে যে যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, কোনো রিমোর্স নাই, কোনো দুঃখ প্রকাশ নাই, কোনো ধরনের কোনো ব্যথা নাই, কোনো ধরনের কোনো কী বলো বেদনার কোনো প্রকাশ নাই, সেসব তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগও নেই, এই ধরনের আর্গুমেন্ট। তো এটা তো হচ্ছে কি আমাদের সর্বসাধারণ। এখন আপনি যে ওন্ডের কথা বললেন, যে ক্ষতর কথা, যে বেদনার কথা বললেন, যে এই দেশের স্বাধীনতার বিপক্ষে মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা স্থানীয়ভাবে যারা দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কতটা রিমোর্স, কতটা অনুশোচনা, কতটা ক্ষমা প্রার্থনার মনোভাব আপনি দেখেছেন? সবসময় এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। স্টিল দে আর ডুইং দেয়ার পলিটিক্স। একই সঙ্গে পাকিস্তানের কথা যদি আপনি বলেন, পাকিস্তানের সঙ্গে হ্যাঁ প্রিভিয়াস ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে তাদের পাকিস্তান দূরত্ব হয়েছে, কিন্তু যখনই ফ্রেন্ডলি গভর্নমেন্ট এসছে তারা চেষ্টা করেছে যে প্রক্সিমিটি, কিন্তু আমাদের একটা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির অভাব আছে, তারা অনেক দূরে। আপনি বলেন যে 15 বছর আগে 2010 সালে প্রথম মানে সর্বশেষ যে আলোচনাটা হয়েছে, সবসময় কিন্তু এই পয়েন্টসগুলো এসেছে, সবসময় যাবে। কিন্তু তাদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আপনি দেখবেন যে ইমরান খান বা অন্যান্য নেতারা অনানুষ্ঠানিকভাবে তারা অনেক সময় বলেছে যে না, এখানে অন্যায় হয়েছে, কিন্তু হোয়াটস রং উইথ অফিশিয়াল স্টেটমেন্ট, অ্যাকনলেজিং, উইথ রেকগনাইজিং দ্য ফ্যাক্ট যে না, আমরা অন্যায় করেছি, আমরা তোমাদের উপরে করেছি, আমরা এটার জন্য ক্ষমা প্রার্থী। এখনও আমাদের সঙ্গে এই পরিবর্তনের পরে আমরা মনে করছি পাকিস্তান আমাদের বিরাট বন্ধু হয়ে গেছে, তাই না? আমরা সবাই পাকিস্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক করছি, কিন্তু দেখবেন যে পাকিস্তানে ভিজিট করতে গেলে আমি দেখবেন যে আমাদের কলিগরা নাকি ভিসার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে দেখেন যে তাদের ভিসা ফি অনেক বেশি, $100 করে তাদের ভিসা ফি, মানে এগুলো নাকি অনেকটা সহজ হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু দুই দেশের আন্তঃযোগাযোগ কিন্তু অতটা ইজি নয়, অনেক ঘুরপথ দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা এগুলো ফ্যাসিলিটি করার সুযোগ আছে, সম্পর্ক উন্নয়নে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, সার্ককে রিভাইভ করা এবং তাদের সবাইকে নিয়ে সাউথ এশিয়ান ডেভেলপমেন্টের কাজ করা। কিন্তু একটা সুন্দর প্রতিবেশী বা আমাদের যে লেগেসি, সেই লেগেসিকে যদি আপনি সত্যি সত্যি ওন করতে চান, তাহলে এটা তো একটা ফর্মাল ডিসকাশন। হ্যাঁ, উনি শুনেছেন, বললেন যে প্রশংসা করেছেন, ফরেন সেক্রেটারি উইল কনভে দিস মেসেজ যে না, আমাদের কাউন্টার পার্টরা এই বিষয়গুলো তুলেছে, এবং হুইচ ইজ লেজিটিমেট এবং অনেক কম। আপনি $4.32 বিলিয়ন ক্ষতি মানে আমাদের প্রাপ্য টাকার কথা বলে, পাওনা টাকার কথা বলা হয়েছে, কিন্তু এর বাইরেও আমরা বেশ কিছু ক্যাশ মানি, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক এগুলো অ্যাসেস করেছে, যে ক্লেমসগুলো একদম রিসিভেবল ফান্ড ফ্রম দ্য স্টেট ব্যাংক অফ পাকিস্তান অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, তাদের কাছে কিন্তু একেবারে ফর্মালি হিসাব করে তাদেরকে দেওয়া হয়েছে, এবং সেখানের মধ্যে দেখবেন তারা আপনার 70-এর ঘূর্ণিঝড়ের সময় যে প্রাপ্য বিদেশি অর্থ, সেই টাকা তারা দেয়নি, তারা দেখেছে। আমাদের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লোন সিকিউরিটিজের সব মানি কিন্তু তাদের কাছে আটকা রয়েছে। তো লজ্জা থাকা উচিত যে একটা দেশ, সভরেন একটা দেশ, স্বাধীন হয়েছে, সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছি, রেকগনাইজ করছি, বায়োলেটারাল যোগাযোগ হচ্ছে, ওয়াই নট যে তারা আমাদের ক্লেমটাকে রেসপেক্ট করবে এবং তারা সেটা। আর আপনি বাকি দাবিগুলোর মধ্যে তো ক্ষমা প্রার্থনার ব্যাপার এবং ওই যে আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার বিষয়টা, তো একটা প্র্যাগমেটিক স্টেপ তো তারা নিতেই পারে, যেহেতু আমরা বলছি উন্নয়ন হচ্ছে। ফিরে এসে আলোচনা করবো জহিরুল আলম। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন মাহবুব কামাল এবং জহিরুল আলম। জহিরুল আলম,
আজকে আইএমএফ এর ঋণের বাকি অর্থ পাবে কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আইএমএফ থেকে ব্রিফিংয়ে বলা হয়েছে বাংলাদেশের রিজার্ভের পাশাপাশি বিনিময় হারও স্থিতিশীল, রিজার্ভের পরিমাণ এমনকি তাদের প্রত্যাশার বেশি, কিন্তু যে 470 কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচি থেকে চতুর্থ এবং পঞ্চম ধাপের যে কিস্তি পাওয়ার এটা ছিল, এটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা না। অনিশ্চয়তাটা আসলে আমার মনে হয় যে তারা 6 তারিখ থেকে তো এগুলো অ্যাসেস করছে বাংলাদেশে। অনিশ্চয়তা এই কারণে যে ইট হ্যাজ নট বিন ডিসাইডেড ইয়েট যে তারা এই ফান্ডটা রিলিজ করবে কিনা। আপনি পূর্ববর্তী ফান্ড রিলিজের আগেও কিন্তু এরকম আনসার্টেনটি ছিল, এবং যারা সমালোচনা করছিল তারা বলছিল যে আইএমএফ আদৌ এই ফান্ড রিলিজ করবে কিনা ইত্যাদি। কিন্তু আপনি দেখেন যে এই লেন্ডিং এজেন্সিরা এরা অর্থ দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে আছে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের জন্যই তারা এই লেন্ডিংয়ের জন্য বসে আছে তা নয়, এটা তাদের একটা রেসিপ্রোকাল একটা অ্যারেঞ্জমেন্ট। সুতরাং আমি মনে করি যে আইএমএফের লোন পাওয়া একদিকে মানে আমরা কন্ট্রিবিউটরি মেম্বার হিসেবে আমাদের অধিকার, আমরা সুতরাং এটাকে মানে কোনো বিরাট কোনো কনসেশন মনে করার কোনো কারণ নেই। বাট এই লোন তো অবশ্যই আমাদের উপরে একটা বার্ডেন, কিন্তু যেই প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করছে হুইচ ইজ জেনুইন, এগুলোকে তো আপনি ডিফাই করতে পারবেন না। এগুলো বাংলাদেশে বিরাজ করছে। তারা আপনার কর প্রশাসনের যে অযোগ্যতার কথাগুলো বলা হচ্ছে, কিংবা কর কাঠামোর সঙ্গে প্রশাসনের যে সম্পর্কের কথা বলা হচ্ছে, গুড গভর্নেন্সের কথা যে বলা হচ্ছে, ব্যাংকিং খাতের যে সাস্টেনেবিলিটির কথা বলা হচ্ছে, যে গভর্নেন্সের কথা বলা হচ্ছে, সেগুলো কি হয়েছে? এখনও হয়নি। বাট নিউ গভর্নর উনি চেষ্টা করে যাচ্ছেন। রিজার্ভের কথা যেটা বললেন এটা কিন্তু রিমার্কেবল। আমি বলবো যে রিজার্ভ ইজ গ্রোয়িং, গ্র্যাজুয়ালি গ্রোয়িং। একসময় তো আমরা রিজার্ভ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কাজে এইটা একটা মানে একটা স্বাস্থ্যকর অবস্থার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, হুইচ হ্যাজ বিন কন্ট্রিবিউটেড অ্যান্ড ব্যাকড বাই আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা পয়সা পাঠাচ্ছে। কিন্তু আমাদের বেসিক যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমাদের যে অর্থনৈতিক সেক্টরে ব্যাংকিং কাঠামোতে যে একটা লুটতরাজের একটা রাজত্ব তৈরি হয়েছে, রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছিল, সেটা কি মুক্ত হয়েছে? সেটা কিন্তু মুক্ত হয়নি। অর্থ পাচারের যে ব্যাপারগুলো, পাচারকৃত অর্থ ফেরত আনার যে প্রতিশ্রুতি এত সহজ, আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রিমার্কেবল মানে কি বলবো যে কোনো ধরনের অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি না। বিদেশে টাকা ফেরত আনার কিছু হয়তো এনেছেন, কিন্তু বাকি অর্থ যেই পরিমাণ অর্থের কথা আমরা জানি যে ফ্যাসিস্ট রেজিমের সময় যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে চলে গেছে, সেই অর্থটা ফেরত আনা এবং আমাদের ইকোনমিতে ইনজেক্ট করা। আপনি দেখেন যে ক্যাপিটাল মার্কেট একবারে লোয়েস্ট লো, হয়তো ইন্টারন্যাশনালও কিছু ব্যাপার, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের যে একেবারে কী বলবো যে ইনহেরেন্ট একটা দুর্বলতা এবং এখানে যে ম্যানিপুলেশন, এগুলো কে দেখবে? সুতরাং আমি মনে করি যে না, আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক তারা বাংলাদেশের উপরে হ্যাঁ ডেফিনেটলি তারা তাদের স্বার্থ মানে কি বলবো যে সেন্ট্রিক কন্ডিশন দেয়। আমি আরেকটা কথা বলছি যে কর নীতি ও প্রশাসনের মধ্যে পরিষ্কার পার্থক্য, হ্যাঁ দেখেন পরিষ্কার পার্থক্য করতে হবে, বিকজ এখানে তো ইনফ্লুয়েন্স আছে। এখানে আপনি ধরেন যে এই ট্রান্সপারেন্সির অভাব আছে। আপনি কর কাঠামো যখন পুনর্বিন্যাস করছেন তখন আপনাকে ওভারঅল একটা কি বলবো যে একটা অথেন্টিক জেনুইন একটা অ্যাসেসমেন্ট করতে হবে। কিন্তু আমরা দেখি যে হঠাৎ এবং স্টেক হোল্ডাররা নানা সময় প্রভাব বিস্তার করে, কোথায় আপনি কর বেশি করবেন, কোথায় কম করবেন, কোথায় দিবেন না, কোথায় ওয়েভ করবেন, জীবনযাত্রার উপর কী ধরনের প্রভাব পড়বে, এগুলো কিন্তু আমরা প্রপারলি কিন্তু আমরা অ্যাসেস করি না। মাহবুব কামাল যেমনটা জহিরুল আলম বলছিলেন, উনি একটা প্রশ্ন রেখে গেছেন যে ব্যাংকিং সেক্টরে আদৌ লুটতরাজ মুক্ত হয়েছে কিনা। আচ্ছা, না জহির ভাই তো হাফ অফ দি ব্যাটল ইজ ডান, জজটা বলছেন। এখন কথাটা হচ্ছে যে এই যে পাচারকৃত টাকা ফেরত না, আমি যেদিন প্রথম বলা হয়েছিল যে পাচারকৃত টাকা ফেরত আনবে, তখন আমি বলছিলাম যে দেবপ্রিয়র হিসাবে 225 বিলিয়ন ডলারের বেশি হয় পাচারকৃত টাকা। তাই বলছেন যে $50 বিলিয়ন যদি ফেরত আনা যায় তাইলে বাকিটা ফেরত না আনলেও চলবে, কিন্তু এটা পারবেন না ইন দি সেন্স এরশাদের সময় যখন ফেয়ারফ্যাক্স হইল, যে এরশাদ তো হাজার কোটি টাকা বাজারে ছিল আর কি, ফেয়ারফ্যাক্স কিন্তু 1 টাকাও পায় নাই। বিদেশে টাকা পাচারকৃত টাকা ফেরত আনা খুব কঠিন কাজ, এবং যে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা চুরি হয়েছে, এই যে হয়েছে, সেগুলির কিন্তু ফেরত আনা সম্ভব হয় নাই। তো ফলে এগুলি বাগাড়ম্বর, বুঝছেন, এই বাগাড়ম্বরের মধ্যেই আছি আমরা, সব কিছুতেই বাগাড়ম্বর। তো ফলে এগুলি এটা হবে না, 2-4-10 বিলিয়ন আসতে পারে, কিন্তু দেবপ্রিয়ের হিসাব যেটা, সেই হিসাবের ধারে কাছেও যেতে পারবে না। আচ্ছা দেখেন, একটা বিষয়টা হলো যে মানে অর্থনীতি এফডিতেই তো খুব চাপের মধ্যে আছে, একটা ট্যারিফ, একটা ট্রান্সশিপমেন্ট, গার্মেন্টসের অবস্থা খুবই খারাপ,
তারপরে কিছু পণ্য আমদানি মানে রপ্তানি এগুলি বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি। লোকাল এন্ড ফরেন ইনভেস্টমেন্ট ইজ স্মল ইনভেস্টমেন্ট দেখেন, ইনভেস্টমেন্ট আমার এক ছোট ভাই ডক্টর রাকিব, সে একটা ইংরেজি পত্রিকা লিখছে, চমৎকার একটা লেখা। সে 4টা মেজর অবস্ট্যাকল দেখাইছে। একটা হচ্ছে আনচেকড ব্যুরোক্রেসি, 2 নম্বর হচ্ছে আনরিজলভ ব্যুরোক্রেসি, 3 নম্বর হচ্ছে ডিক্লাইনিং এফডিআই, 4 নম্বর হচ্ছে শাটিং ডাউন লোকাল ইন্ডাস্ট্রিজ। এই অবস্থার মধ্যে ফরেন ইনভেস্টমেন্ট আসবে কিভাবে, এটা হচ্ছে মেজর। আবার মাইনরে যদি যান আপনি, ইজি ডুইং বিজনেসের যে প্যারামিটারগুলো আছে, যেমন ধরেন গ্যাস, বিদ্যুৎ, চাঁদাবাজি, জমি অধিগ্রহণ, অমুক তমুক, তারপরে মানে টেবিলে টেবিলে দুর্বৃত্তরা বসে থাকে টাকা খাওয়ার জন্য, এই যে মানে ছোট ছোট মানে মাইক্রো লেভেলের যেগুলো, তো ফলে ব্রডার লেভেলে এই 4টা মানে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আমি যে 4টার কথা বললাম, এই 4টা প্রিভেইল করতেছে এবং ইজি ডুইং বিজনেসের ক্ষেত্রে এই অবস্ট্যাকলগুলি আছে। ফলে এইখানে ইনভেস্ট, এই যে বলতেছি না যে টাকায় ভেসে যাবে, টাকায় ভেসে, 5ই আগস্টের পরে কয় টাকা আসছে দেশে আপনি বলেন? এই যে চায়নার ট্রিপ তো সব তো MOU, হ্যাঁ, চুক্তি একটা মাত্র হয়েছে এবং সব প্রতিশ্রুতি, 2.1 বিলিয়ন সব তো প্রতিশ্রুতি, টাকা তো এখন পর্যন্ত আসে নাই। বরং মানে এগুলি না বললে না মানে মাথাটা খারাপ হয়ে যায়। আমাদের ইউনূস সাহেব বলেন যে উনি বড় মাঠের খেলোয়াড়। আচ্ছা, বড় মাঠের খেলোয়াড় যদি হয়ে থাকেন উনি, তাইলে এই যে USAID-এর ফান্ড যে বন্ধ হয়ে গেল, তা আপনি বড় মাঠের খেলোয়াড়, আপনার ফান্ডটা কেন বন্ধ করো? আপনি বড় মাঠের খেলোয়াড়, ট্যারিফ অন্যদের মানে দিলে দেখ, আপনারটা কেন দিল? আপনি না মানে গ্লোবাল পার্সোনালিটি ও মুক্তমুখ, তো এগুলি বলে কোনো লাভ নাই। আমরা তো খালি দেখতেছি বন্ধ হয়ে যাচ্ছে, সুইজারল্যান্ডের টাকা বন্ধ হয়ে গেল, অমুক তমুক, ওয়ার্ল্ড ব্যাংক কী করতেছে, IMF এর নতুন নতুন যে শর্ত দিচ্ছে, সবটা মিলাই তো একটা। তারপরে ধরে যে শিল্প খাতে 37% আপনি শেষ করতে হচ্ছে আমাদের। এখন এই যে বিষয়গুলি নিয়ে আমরা তো আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। হ্যাঁ, এটা টেম্পোরারি একটা রিলিফ পাওয়া যাবে, কিন্তু ধন্যবাদ মাহবুব কামাল, ধন্যবাদ জহিরুল আলম। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন।